আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি উপন্যাস, অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ, তবুও খাড়া দুপুরের তাপ কড়া। বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদে কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তর ধারণা, ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালোমতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি খ্যাতের জন্য তেমনি একদল পঙ্গপালের সমান। আমার কলে এসেছে কয়েকবার, তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজ টাজ কিছু না, কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে এসে অবশ্যই একটি জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই হয় এমন আজকাল। তাতে তার মেজাজ খারাপ হলে কারো কিছু করার নেই, এটা নিয়ম। মেয়েদের যুবতী হলে দেখতে আসা হবে, কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও। পাত্রী দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার। অন্তু শুনেছে আগের জামানায় এভাবে দাসী কেনা বেচা হতো। মেহমান মোট 6 জন, পাত্রের মা, ফুপু, বড় বোন, চাচা, ফুপা ও ঘটক। অন্তুকে কোনো রকম বোরকা খুলিয়ে রাবেয়া নিজের একটা নীল ও গোলাপির মিশেল রঙা শাড়ি পরালেন। গুরুজনেরা বলে গেছেন পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়, তাহলে চোখে বিঁধে যায়। তারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি এমনই লাগবে। অন্তুর কথা মতো পুরুষ 2 জন বারান্দায় অবস্থান ছিল, কিন্তু জানালা দিয়ে উকিঝুঁকি দেয়া চলমান। অন্তু এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু পাত্রের ফুপু সচেতন নারী। তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোপাটা খুলে ফেললেন। একরাশি সামান্য কোকড়া কোমর ছোঁয়া চুল বিছিয়ে পড়ল পিঠের উপর। অন্তু তখন রাবিয়ার দিকে তাকায়। রাবিয়া ভয় পান মেয়েকে, তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে এতিম মতো লাগলো। তার কিছুই করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো। এত রূপসী কণে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠলেও নিয়ম তো নিয়মই। তারা পর্যবেক্ষণ জারি রাখল। এই যে অন্তুর দুটো ভুবন মাতানো চোখেই যে কেউ ঘায়েল। গায়ের রং মসৃণ ফর্সা, চেহারার উপর ছোটখাটো মানানসই নাকখানা, সুডল থুতনির উপরিভাগে মহান শিল্পীর পেন্সিলের আশ্রে তোলা ঠোঁট দুটো। কোনো যুবতী ক্লান্ত গম্ভীর মুখখানাও বুঝি চোখ জোড়ানো সুন্দর হয়। চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ। রূপ রূপ রূপকথার কোনো গম্ভীর রূপাঞ্জনা। রূপসী সব কন্যায় যে সুহাসিনী লাজুক লতা হবে তেমন কথা আছে নাকি? কেউ কেউ অন্তুর মতো কঠিন সৌন্দর্যের সত্ত্বাধিকারীও হয়, যাদের রূপের বিমোহনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে হবে। অন্তুর থুতনি ধরে কান গলা মেপে দেখা হলো। এভাবে অন্তু মার্কেটে গেলে ম্যানিকুইনের শরীরে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য। সে তীব্র অপমানিত বোধ করতে লাগলো। 2 জন পরপুরুষ তাকে দেখার জন্য উকিঝুঁকি মেরে চেষ্টার ত্রুটি রাখছে না। আম্মুর উপর ক্ষোভ তৈরি হলো। সে বাধা দেবার আগেই তার ঘাড় আলগা করে দেখা হলো।
হাত পা এবং সবশেষে শাড়ি ও পেটিকুট উঁচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না, কিন্তু অন্তু এক একটানে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা অবাক হলেন রূপবতীর নির্ভেজাল গাম্ভীর্যে, এরপর কথাটিতে। তারপর বললেন, ওমা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, অপরাধ নয়, মূর্খতা। আমি কুরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রংওয়ালা মাংসবেশী হৃৎপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। রাবেয়া বারবার এ নিয়ে চিন্তিত থেকে প্রেসার বাড়ান। মেয়েটার মুখের ভাষা কর্কশ, কার মতো হয়েছে তিনি জানেন না। তুমি তো চরম বেয়াদব মেয়ে। দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না, নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের উপর এরকম বদমাশের মতো কথা বলছো? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখবো না? দেখবেনটা কিভাবে? ঠ্যাঙের কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখাবেন ফর্সা কিনা? এভাবেই মেয়ে দেখে তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে? তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। ওই শিক্ষার কোনো দাম নাই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে। একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলবো, দেখে শুনেই তো নেব নাকি? অন্তু শাড়ির আঁচলটা ভালোমতো শরীর ও মাথায় জড়িয়ে নিয়ে বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফিরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট। গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা তো? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। আমার কাছে তো তাই মনে হয়। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলল, এ কেমনে কথা কমে? দেখতে আইলে একটু ভালো করেই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যাবে নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হব কে বলেছে? সকল পণ্য এক দাঁড়িতে মাপলে পরিমাণ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখাপেক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না। আমি এখনো অন্যের মেয়ে, এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত, এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রের মা অন্তুর মায়ের উদ্দেশ্যে মুখ বিকৃত করলেন, আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। এই মেয়ে তোমারে অপমান করছি মানে? অপমান কই দেখলা? অন্তু দীর্ঘশ্বাস ফেলল, নেই, অপমান নেই, আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যা হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বারবার অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এরকম ঘটনা প্রথম নয়। তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে। একবার একদল দেখতে এলো। অন্তুর সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো। অন্তু হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রির নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেয়া, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে? একজন বাবা ২০-২৫ বছর ধরে খাওয়া পড়া সহ সমস্ত শখ আহ্লাদ মিটিয়ে বড় করা মেয়েটাকেও দেবে, এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থও দেবে। কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে, এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তুর সাথে দিতেই হয় অন্তুর বাপের। অন্তু তখন কি বলতো? সে বোধহয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গে কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি কামাই করে খাওয়াবো, সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে, রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দেবে। অন্তুর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়া নয়, অঞ্চল বা জেলার বদনাম হয়ে যেত। সমস্যা জটিল। রাবেয়া অন্তুর রুমে এলেন মিনিট ২০ পর। বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করল, গেছে তারা? রাবেয়া থাপ্পড় তুললেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেহেলাজ হয়ে যাইতেছ তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি?
আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নাই আমার? পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন? বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্ত দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সব সময় আমার উপর অভিযোগ থাকে। কোথা থেকে ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের? তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা, তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এই নিয়ে কতগুলোর সাথে এমন হইল। পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়ে লোকজন কানাঘুষা শুরু করেছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি? টেবিলের উপর বই খাতা ছিটানো, শাড়িটা খুলে গোসলে যাওয়া দরকার। সেসব ফেলে সে আম্মুর গা ঘেঁষে বসে বলল, আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর না এক মুঠো ভাত নিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে, সেটাই কেবল মানুষের খোঁচা মারা আলোচনার বিষয় হবে। তাহলে যেই মানুষেরা তোমার কষ্ট আলোচনা করে না কিছু দেবার ভয়ে, তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কান ছুবে কেন? রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর আর তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না। তুই এত অবুঝ কেন? তো মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না, চুপ থাকলে না জাত। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে তার। গামছাটা ঘাড়ে ঝুলিয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র। এখন বিয়ে যদি নাও করিস, পরে করবি তো। বিয়ের লোক মেয়ের বাড়ির আশেপাশে খোঁজ করে, তোর আশেপাশের লোক তোর ব্যাপারে কি বলবে? অন্তু একটু হাসল। সেটা ভাবার প্রশ্নই উঠছে না। যেখানে আমি তেমন কোনো ঘরে যাবই না যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় ঘুরবে। শোন অন্তু, মেয়ে লোকের ঠান্ডা মেজাজে নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না এসব বিপদ আনে খালি। এসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এতদূর তোরে পড়ালেখা করায় ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে অন্তু আরো খানিকটা মুচকি এসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহাজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবদ্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। তুমি এটা মেনে নাও, সব ঠিক লাগবে দেখবে। এখন যাও, ভাত বাড়ো, চরম খিদে আমার পেটে, আমি গোসল দিয়ে আসি। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুম হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। দ্রুত উঠে ফজরের নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উকি দিল অন্তু। রাবিয়া রান্না করছেন। কিছু খাওয়ার আছে নাকি আম্মু? রাবিয়া ঘেমে একটু কাহিল হয়েছেন, কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ডাকা হয় না। আমজাদ সাহেব বলেন, পড়ালেখা করা মেয়েকে সংসারে যুক্ত করতে নেই। পড়াশোনা ও সংসার দুটোই একক বিষয়, দুটো একসঙ্গে হয় না। হয় শুধু পড়ালেখা করতে হয়, নয়তো সংসার। রাবিয়া শাড়ির আঁচল তুলে কপাল মুছে বললেন, তোর আব্বুর কাছে বারান্দায় যা, দেখ মুড়ি চানাচুর দিছি, চা দিছি, বিস্কুট আছে, যা। অন্তু দরজা ধরে ঝুলে দাঁত বের করে হেসে বলল, ডু ইউ নিড এ হেল্পিং হ্যান্ড মম? আই কুড বি দ্যাট ইফ ইউ ওয়ান্ট। সেটা আবার কি? কি বলতেছিস? খাঁটি বাঙালি নারী, মানে আপনার রান্নায় আমার কোনো সাহায্য লাগবে কিনা? চুপচাপ বারান্দায় যা, জ্বালাস না আমার এখন। আমজাদ সাহেব পারলে খবরের কাগজে ঢুকে যাবেন, কিন্তু পারছেন না বলে তখনও তাকে বারান্দায় পাওয়া গেল। লুঙ্গি ও ফতুয়ার ওপর একখানা ঘিয়ে রঙার শাল জড়িয়ে খবর পড়ছেন। অন্তু পাশে বসে জিজ্ঞেস করে, কি দেখছো এত মনোযোগ দিয়ে? আমজাদ সাহেব গভীর স্বরে বললেন, সেই গ্রেফতার, বাসে আগুন, হরতাল। বলতে বলতে অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে ধর। এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখে মুখের কি হাল হয়েছে। আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে।
আমি এখনো বাচ্চা নেই আব্বু, আমি ভার্সিটিতে পড়ি। তো এই বয়সে আমি পড়বো আর তুমি পাশে বসে থাকবে? দেখতে ভালো লাগবে না। আমজাদ সাহেব ভারী মুখে তাকালেন অন্তুর। অন্তু বলল, তুমি আমায় রাস্তায় পাঠাও একা, আর ঘরে পড়ার টেবিলে পাশে বসে থাকবে? দরকার নেই, কোনো দরকার নেই। একা পথ চলতে পারলে অন্তু একা পড়তেও জানে, বুঝলে? আমজাদ সাহেব হেসে ফেললেন। অন্তু হাসত না, চোখ ছোট ছোট করে বসে রইল। নভেম্বরের সকালের ঠান্ডা ঝিরিঝিরি হাওয়া, সঙ্গে আব্বু বসা। অন্তু বুক ভরে শ্বাস টানে, আর মনে হয় এই জগতের সবচেয়ে সুখী মেয়েটা নিঃসন্দেহে সে। এই জীবনের চাওয়া পাওয়া এখানেই ফুরোয়। আমজাদ সাহেব ভরাট গলায় একটু ধমকে বললেন, টোস্ট নে, গলা দিয়ে খাবার নামতে চায় না? চাটুকু শেষ কর। মুড়ি চানাচুর খালি পেটে খাওয়ার দরকার নেই। চাদর আনিসনি কেন? ঠান্ডা লাগছে না? নিজের শালটা খুলে অন্তুর গায়ে জড়িয়ে দিলেন। অন্তু সাহস হলো না আপত্তি করার। সকাল সকাল ধমক খাওয়া ভালো না। এরপর আপন মনে একটু হাসেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেহার ছাই ঢুকবো? আয় তো, পাকা মানছে তোর আব্বাই, দুধ ভাত মাখাইছি, আয়, পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বু অন্তুকে পেলে মাঝে মধ্যে আয়নমনে মায়ের স্মৃতিচারণ করে। কে জানে অন্তুর ভেতরে তিনি মা দেখেন। অন্তু নজর লুকিয়ে আব্বুর দিকে তাকিয়ে থাকে। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসে, সৌম্য পৌর চেহারায় কি চমৎকার জ্যোতি ফুটে ওঠে। ওই মেহেদি দেয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে কোনো মুহূর্ত কল্পনা করার সাহস রাখে না। আব্বুকে ছাড়া থাকতে পারবে না বলে অন্তু দূরে কোথাও অ্যাডমিশন নেয়নি। তবু তার ইচ্ছে ছিল। আমজাদ সাহেব নিতে দিলেন না। কেন তা জানা নেই। সমস্যাটা অন্তুর মতো কিনা বলা যাচ্ছে না। আমাকে আজ নামিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টে বললেন, তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টায় ট্রেন ধরব। একটু পরে বের হব। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে দিয়ে আরামে যাবি। কথা বলতে বলতে আমজাদ সাহেব গম্ভীর মুখে হাত বাড়িয়ে অন্তুর কপাল ছুলেন। কিছু লেগেছিল। তার সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। ঠান্ডা প্রায় ভালোই পড়ে গেছে, নভেম্বর চলছে। এত সকালে গোসল করলে ঠান্ডা লাগতে পারে, কিন্তু না করলে প্রেশার হাই হবে। অন্তু আব্বুর পানি গরম করে দিল। ফতুয়াটা ইস্ত্রি করে একটা বোতাম লাগালো। খাওয়া শেষ করে আমজাদ সাহেব তৈরি হলেন। হলদেটে সাদা ফতুয়া, সাদা পাজামা পরলেন। হাতে সেই সিলভার রঙা ক্যাসিনো ঘড়ি লাগিয়ে সামান্য একটু আতর ব্যবহার করলেন। বসার রুমে অন্তু তার চামড়ার স্যান্ডেলখানা মুছে নিয়ে দাঁড়িয়ে আছিল। আমজাদ সাহেব বেরিয়ে যাবার সময় পিছু ডাকে অন্তু, আব্বু। অন্তুকে দেখতে লাগলো অসহায়, ভীত কোনো শিশুর মতো। আমজাদ সাহেব সামান্য হাসেন তা দেখে। কয়দিন থাকবে ওখানে? 2 দিন দেরি হবে হয়তো। শোন, ক্লাস শেষ করে আজ কাজ না থাকলে সোজা ফিরে আসবি, কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে, হুম। আমজাদ সাহেব দ্রুত বেরিয়ে গেলেন। ট্রেনের সময় হয়ে গেছে। অন্তু ভার্সিটির জন্য প্রস্তুত হতে হতে রিক্সাওয়ালা এসে হাঁক ছাড়ল, অন্তু মামুনি, আসো গো। আমি আসতে দেরি করি নাই তো? মাস্টার সাহেব কিন্তু আমারে এই সময়ের কথাই কইছে, দেরি হইলে আমার দোষ নাই। অন্তুর তৈরি হওয়া বলতে কালো ভুরকা এবং তার উপরে কালো ওড়নার আবরণ। শুধু হাত পা ও তার তীক্ষ্ণ ডাগর চোখ দুটো দৃশ্যমান থাকবে। তৈরি হয়ে বেরিয়ে গিয়ে সে মুচকি হেসে বলল, না কাকা, দেরি হয়নি, যথেষ্ট সময় আছে, চলুন। ভার্সিটির সামনে গিয়ে রিক্সা থামে। ভার্সিটির রাজনৈতিক পরিস্থিতিও দেশের মতোই অস্থির কিছুটা। দেশটা এক হিসেবে ভালো চলছে। রোজ খুন, গুম, কারাবরণ অবিরাম। থামাথামি নেই, সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মনমতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না, করলে কারাগার নেহাত কম নেই দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ। ভার্সিটির ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না তার। ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরটা অন্তুর প্রিয় জায়গা।
সেদিন জায়গাটি পার করার সময় কেউ ডাকলো পেছন থেকে, জুনিয়র। 6 জন যুবক, অন্তুর সিনিয়র। সামনের জন চেনা চেনা, হয়তো আগে দেখেছে অথবা না। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও একটা টান দাও। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা। তার একটি দোষ আছে, সে নিজের ভেতর আর বাহির আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, ঠিক কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো, তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধা খাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল, টান না হয় দেব একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমার টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছু নাই সিস্টার। আর জরুরি তো মোটেই না যে সবকিছুতে ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো। ভ্যানসন অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত ও বিনয়ী স্বরে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে, তা কেন? সিগারেটে অভ্যস্ত নই আমি, এটা আমার সংস্কৃতিও নয়। অবাক হলে মানুষের চেহারা থমকে যায়, কিন্তু অবাক হয়ে লোকটা হাসল। হাসার সময় তার গা দুলে উঠল, ভঙ্গিমাতে বেপরোয়াপনা। তবু এক টান মারো দয়ালের নামে। অন্ত 2-1 বার আশেপাশে তাকায় বোকার মতন। কেউ আসার নেই বোধ হয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে, মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি। কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা 2-1 বার ঝাঁকুনি খেল। এদের চেহারার অধিপত্য ও অঙ্গভঙ্গি স্পষ্ট ভীতিকর। তবু সে পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলি নাই ভাই? পেছনের ছেলেরা হাসল। সে বলল, আলবাত সহি কথা কইছিস। তুই আমার লোক হয়ে ভুল কথা বলতে পারিস না কইবরা। এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর। অন্তুকে বলল, মারো টান, আরেকটু হইলে তো সিগারেট শেষ হয়ে যাবে। ছায় জমতেছে। সিগারেট অপচয় করা ভালো কথা না, 16 টাকা দিয়ে কিনছি। ভ্যানসন অ্যান্ড হেজেস, খুব ভালো। আপনাদেরকে সিনিয়র লাগছে না, সিনিয়রদের আচরণ এমন হবে না। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে অন্তুর মুখের উপর অশিষ্টভাবে ঝুঁকে এলো। কেমন হবে সেটা তুমি তা জানাবা ডিয়ার। অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ভুক ভুক করে গন্ধ আসছে তার মুখ থেকে। মদ ও চুরুট সহ ঘাম, পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ। অন্তু এ পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে ওঠে, জানাতেই পারি, শিক্ষার বয়স হয় না। বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি। সে সাবধান করল, হুঁশিয়ারি করতেছ? সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ? মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ? কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। অন্তু হাসল। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র সাহেব? কথাটা অন্তু ঘাড় বাঁক করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। কবিরের খুব হাসি পেয়েছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলা উচিত। মেয়েটা বেয়াদব। সেই লোক ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে, নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না, মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজে বাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকে দেওয়া, হলে ডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল, সিনিয়র হলো শিক্ষক। সে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন, ভুল বলিনি আমি নিশ্চয়ই। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো অন্তকে ধরতে গেলে সে বাদ সাধল। হু ভয়েস, কুল কুল। চিনিস তোরা মালটাকে? মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা।
তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছে। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, কুকুর বলেই খালাস হয়ে গেলে জুনিয়র? পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেটা খেয়াল করলে না? নট ফেয়ার, নো, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আকাশ থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে। ছ্যা, ওহ কি তেজ, আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুলল, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে, পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাই বলে আমার সাথে এভাবে? ও আমাকে চেনে, চেনে রে আমাকে। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলতেছি, তাতে দেখতেছি মেলা লোকে রঙ্গতামাশা দেখায় চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসল সে। ভার্সিটি চত্বরে লোকজন কম এখন, ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা নয়। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। এই পর্যন্তই ছিল অবরুদ্ধ নিশীথ পর্বের প্রথম পর্ব। অবরুদ্ধ নিশীথ উপন্যাস লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 2। পরদিন অন্তুর ডাক পড়ল প্রফেসর ইউসুফ সিরাজের কক্ষে। কক্ষে প্রবেশের পথে পিয়ন থামালো। দাঁড়ান আপনি, স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। কিন্তু প্রফেসর নিজেই ডেকে নিলেন অন্তুকে। ভেতরে আসতে দাও ওকে। ভেতরে প্রবেশ করে সে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন। এসো। কক্ষের পরিবেশ শীতল, নিস্তব্ধ। কয়েকজন শিক্ষক ও কিছু দূরে দুজন সিনিয়র চুপচাপ দাঁড়িয়ে আছে, মূর্তির মতো। বসে যে কেউ নেই তা নয়, বসে যে লোকটি সিরাজি সাহেবের টেবিলের সঙ্গে লাগোয়া একটি চেয়ারে। অন্তর পদার্পণ তাকে সামান্য উদ্দীপ্ত করেনি, দৃষ্টি অবধি কাঁপেনি তার আগমনে। সে মনোযোগ সহকারে একটি কাজ করছে। বা হাতের অনামিকা আঙ্গুলির রূপোর আংটিখানা আঙ্গুলের মাঝখানেই ঘোরাচ্ছে। কিন্তু দৃষ্টি সেদিকে নেই, ঠান্ডা দৃষ্টি মেঝের উপর। বলবান লম্বা দেহে সাদা ধবধবে পাঞ্জাবি, যেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে জড়ানো শালে। লোকটাকে অন্তু চেনে। ছাত্র পরিষদের একতলা বিল্ডিংয়ের সামনে এক গাদা ব্যানার লাগানো, সেসবে এই লোকটার ছবি রোজ ছাপা হয়তো। নাম হামজা পাটোয়ারি। অন্তুর কেমন অস্বস্তি হয়েছিল এ পর্যায়ে। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে র্যাগ দেওয়া হয়েছিল স্যার। প্রফেসর বিরক্ত হলেন। সে তো আর নতুন কিছু নয়, তুমি কি করেছ? আমাকে সিগারেটের টান। আহ! ব্যাপারটা শুনতে মোটেই আগ্রহী নন প্রফেসর। এটা কোনো ঘটা করে শোনার মতো ঘটনা নয়। বিরক্ত হলেন তিনি। তুমি কি করেছো সেটা বলো। অন্তু স্যারের সামনে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। সিনিয়র দুজন কেসে উঠল। শিক্ষকদের দৃষ্টি সরু হলো। সিরাজি সাহেব মারি শক্ত করে চশমা ঠিক করতে করতে আর চোখে একবার হামজাকে দেখে নিলেন। হামজার হেলদোল নেই। হামজা খুব মনোযোগে তার হাতের আংটির সঙ্গে খেলছে। ইউসুফ সিরাজি থমকে উঠলেন। এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছ কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র আনকালচার্ড মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে? আদবের বালাই নেই ভেতরে? তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে, জানো? অন্তু বোকার মতো অবাক হলো। সে নেহাত অনভিজ্ঞ বলেই অবাক হলো, নয়তো এমন স্বাভাবিক ঘটনায় অবাক হবার কিছু নেই। কি নাম? মাহজাবিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বুর যদি প্রেশার বাড়ে, সম্মানে আঁচ লাগবে আব্বুর। এখানে অন্তুর দৃঢ়তার শেষ এবং অসীম দুর্বলতার শুরু। তার দৃষ্টি সচেতন হলে সে দেখতে পেত এ পর্যায়ে হামজার নজর সামান্য উঁচু হয়ে তার উপর পড়েছে। গভীর চোখ দুটো হাসতে চাইছে। অন্তুর পা থেকে মাথা অবধি খুব সযত্নে মেপে নিয়ে চোখ দুটো আবার মেঝেতে আটকেছে। অন্তু আব্বুর নাম বলল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার করেছে বছরখানেক মতো।
ইউসুফ সিরাজে লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মনোযোগে বিঘ্ন ঘটল না প্রফেসরের ডাকে। কিছু মুহূর্ত পর খুব অলসতার সঙ্গে আংটি থেকে ডান হাত তুলে তর্জনী ও মধ্যমা আঙ্গুলি নেড়ে সামান্য ইশারা করল। অন্তুকে বের হয়ে যেতে অনুমতি দিল নাকি খুব অগ্রাহ্যতার সাথে আদেশ করল বলা মুশকিল। তা বলে চোখ তুলে দেখল না একটাবারও। কক্ষ থেকে বেরোবার পরেই অন্তুর হৃদস্পন্দন স্বাভাবিক হতে সময় নিল কিছু। হৃদস্পন্দন বাড়ার মতো উল্লেখযোগ্য কিছু ঘটেনি। অনুল্লেখ্য ব্যাপারটুকু হৃৎপিণ্ডের অস্থিরতায় মিশে থাকাই ভালো। এর আগে কখনো এমন নিকট দূরত্বে হামজার সঙ্গে দেখা হয়নি। সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বিল্ডিং পেরিয়ে শহীদ মিনারের চত্বর। সেখানে এক সিনিয়র মেয়ে ডাকল অন্তুকে। মেয়েটির নাম তানিয়া। তানিয়া জিজ্ঞেস করল, গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে? অন্তু বসল সিঁড়ির উপর। শরীরে কিছু দুর্বলতা অনুভব হচ্ছিল। সে বলল, গতদিন আবার কেন? এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করল, কোন ইয়ার যেন তুমি? সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছে গতদিন জয়ামিনের সঙ্গে? অন্তু চিনল না। জয়ামির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো সে। 2 বছর ভার্সিটিতে পড়ছ, এবার কি বলবে জয়ামিরকে চেনো না? ভার্সিটি ছাত্রলীগের সম্পাদককে চেনো না? আচ্ছা, কমিশনারের ছেলে ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারিকে চেনো? জি, চিনি। তো জয়ামিরকে? হামজার ফুফাতো ভাই জয়ামির। তানিয়া অন্তুর আনমনা ভাবটা পছন্দ করল না। তার মনে হলো সে চেনাতে পারেনি জয়ামিরকে। আর একটু বিশদভাবে বর্ণনা দরকার। সে বলল, 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের, লম্বা করে, থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেইন, তাতে জে লেটার আছে, ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। কাল তো দেখা হয়েছিল, মনে আছে? অন্তুর মনে আছে। লোকটা ঝুঁকে উঠে এসেছিল অন্তুর উপর। বুকের উপর পড়ে থাকা চেইনের লকেটটা অন্তুর শরীর স্পর্শ করেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলল, চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? তানিয়ার সুরে গোপনীয়তা রক্ষার তাগিদ। খুবই সচেতন সে। ভয়াবহ রহস্যের ব্যাপার খোঁজ চালাচ্ছে সে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল। আরে, লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিছু বলবো না, এসব হতেই থাকে। বলো, কি করেছে তোমার সঙ্গে ওরা? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণ র্যাগ দিয়েছে। আর কিসব হয়ে থাকে? তানিয়ার হাসি পাচ্ছে খুব, বিদ্রুপের হাসি। রাগও হচ্ছে অন্তুর নাদানিতে। কেন, তুমি জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে? আন্দাজ আছে, তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া বোকা নয়। জয়ামিরের হাতে পড়েছিল, অথচ তেমন কিছু হয়নি। এটা বিশ্বাস করার মতো বোকা অন্তত সে নয়। সে বলল, তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছ? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষা? কানাঘুষার মতো তো হয়নি কিছু। এছাড়া সাহসের কিছু নেই এতে। যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষার কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয়ামিরকে তুমি আসলেই চেনো না? হামজা পাটোয়ারিকে চেনো না? অন্তু মনে মনে বলল, ঘাস কাটতে আসি না, এবং এসব পঙ্গপালের খবর রাখতে তো অবশ্যই না। আসি পড়ালেখার জন্য, তার শেষে ফিরে যাই। তা নিয়ে অন্তুকে সতর্ক করল, শোনো, তুমি এখনো খুব নাদান, বুঝলে? তোমার ভালো হবে এসব সাহসিকতা নিজের কাছে রাখলে। ওসব এখানে চলবে না। তুমি পর্দা করো, ভদ্র মেয়ে। কাল কি হয়েছে কি হবে জানি না, কিন্তু তুমি সাবধান হও। এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখনও অ্যাডমিশন নাওনি। জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করলো। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানি না, কিন্তু বাঁচতে দেয়নি। জয় হামজা দুটোই অভিশাপ। আবার ভালোও কেন? রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজবাজ করে 2 ভাই, আর তাদের দলবল মিলে
পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের। অঞ্চলের নামঢাক ভালো হামজার, কিন্তু জয়ামিরের সেরকম না। অন্তুর চোখের সামনে হামজার শীতল চোখে মেঝের দিকে তাকিয়ে থাকা দৃশ্যটা ভেসে উঠল। সে তানিয়াকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে আবার ভার্সিটিতে? শুধু রাজনৈতিক ছাড়া অন্য কিছু? আমরা তো ছুটিতে ছিলাম। বঙ্গমাতা হলের আয়া সালমা খালাকে চেনো? দেখেছি। হামজা ভাইয়ের নিজস্ব যে ক্লাবটা আছে ওটা চেহেলগাজী মাজারের ওদিকে। সেই ক্লাবের পাশেই থাকে সালমা খালা। কয়েক বছর আগে ওনার ছোট ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে সেই ক্ষত থেকে ক্যান্সার হলো। তার চিকিৎসায় খালা নাকি ওই বাড়ির জায়গা বিক্রি করে দেয়। বিক্রিটা আবার কেমন শোনো? পাওয়ার দলিল করা, মানে হলো ওই জমির বিনিময়ে যে টাকাটা সে নিয়েছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা লাভ সুদসহ পরিশোধ করতে পারলে ওই জমি সে ফেরত পাবে। কিন্তু পারেনি পরিশোধ করতে, আর জমিটা বিক্রি করেছিল রাজন আজগরের কাছে। ওরা কেমন লোক, কারা ওরা, তা না জানলে আর কিছু বলার নেই তোমাকে। তো রাজন আজগরের ভাতিজা পলাশ আজগর তাগাদা দিচ্ছিল বাড়ি খালি করার, কিন্তু খালার যাওয়ার জায়গা নেই। তো উনি আরও কিছুটা সময় চান। সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নেবেন, আর নয়তো চলে যাবেন। সেজন্য হামজা পাটোয়ারিকে ধরেছেন। হামজা ভাইয়ের আব্বা তো কাউন্সিলরও। তো হামজা ভাই, কাউন্সিলর সব মিলে একটা সালিশ বিচার হয়েছিল। কিছু সময় দেওয়া হয়েছিল, তার মধ্যেও সালমা খালা টাকা দিতে পারেননি, জায়গাও খালি করেননি। এখন কয়দিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। অন্তুর গলা শুকিয়ে এলো। পাওয়া যাচ্ছে না মানে? আর এসব কি সবাই জানে? তাহলে পলাশ আজগর বা হামজা পাটোয়ারিকে ধরছে না কেন কেউ? চুপ চুপ করো, আস্তে কথা বলো। পাগল নাকি তুমি? মরবেই। কে কাকে কি বলবে? লোক এত খবর কিভাবে জানবে? আমার হলের খালা, তাই আমি একটু ভেতরের খবর জানি। তোমাকে শুধু সতর্ক করার জন্য বললাম। তুমি যে দুঃসাহস দেখিয়েছ, এখনো সময় আছে, সাবধান হও। তাছাড়া এখনো কেউ জানে না আখি কোথায় বা কি করছে। অন্ত উদ্ধভ্রান্তের মতো উঠে এলো, মাথাটা ভার হয়ে এলো। তানিয়া খুব শাসিয়ে দিল এসব যেন কাউকে না বলে, খবরদার না। অন্তর চোখের সামনে কল্পিত এক অপরিচিতা কিশোরীর চেহারাটা ভাসতে লাগলো। তার মনে হলো তার খুব কাছের কেউ অপহৃত হয়েছে। এই কি হয়েছে সেই অপরিচিতার সঙ্গে? কোথায় আছে সে? এরপর আর দুদিন ভার্সিটিতে গেল না অন্ত। আব্বু জেলায় নেই। এই পরিস্থিতিতে তার সাধ্য হলো না একা ভার্সিটিতে পা রাখার। দুটো দিন প্রত্যেক ওয়াক্ত নামাজে সে এক কিশোরীর জন্য প্রার্থনা করল। রাতে ঘুম এলো না, পড়ায় মনোযোগ এলো না। পরদিন কুষ্টিয়া থেকে ফিরল মার্জিয়া। তখন খাড়া দুপুর। অন্ত গোসল সেরে এসে সবে তোয়ালে থেকে চুল ছেড়েছে। রাবেয়া জোহরের নামাজে বসেছেন। মার্জিয়া সঙ্গে এনেছে এক ভারী ব্যাগ। তাতে কিছু টাটকা শাকসবজি দেখা যাচ্ছে। পুঁই শাক, কয়েক আঁটি লাল শাক, গাছের লাউ, এক ফালি মিষ্টি কুমড়ো, নতুন বানানো কলাই ডালের বড়ি, ধনেপাতা। ব্যাগটা মার্জিয়া থপ করে মেঝেতে রাখলো। অন্তু ব্যাগটা হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলো, অন্তি কাঁদতে যায়নি? একা এলেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বুরকা খুলে গোসল করে আসুন, আমি নামাজটা পড়ে আসি, এরপর একসাথে খাবো। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল। এই নাটক করবো না তো অন্তু, সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাদ করে উঠল মার্জিয়া। তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি? কথাই বলো গা জ্বালানো সব। কি হয়েছে, ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার ওপর হবে? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর কড়া হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসারে যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারও তাড়াবা নাকি এখান থেকে? তুমি জানো অন্তু, আমার মেজাজে সবসময় আগুন চলে। তুমি সামনে আসতে মনে হয় কেরোসিন ঢেলে পড়লো। আমি কবে জানি পাগল হয়ে যাব। অন্তু যথাসম্ভব শান্ত স্বরে বলল, অকারণে এমন কর্কশ ব্যবহার করলে মন শান্তি থাকবে না, এটাই স্বাভাবিক। এই যে বললেন আমাকে দেখলে আপনার রাগের আগুনে কেরোসিন ঢেলে পড়ে, এর কোনো কারণ আছে আপনার কাছে? চুপ, তোমার এত মিঠি মিঠি জ্ঞান তো আমি চাইনি অন্তু। আমার জীবনটা জাহান্নাম বানাতে তোমাদের সব যত আয়োজন ওই যথেষ্ট। তার উপর আর ভালো মানুষ দেখাতে এসো না।
রাবেয়া জোহরের নামাজে বসেছিল, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া? কিসব কথা বলছো এসব? এমন করতেছো কেন? মুখ ঝামটি মারল মার্জিয়া। শখ আমার খুব যে, তাই। অন্তু বলল, ভনিতা না করে বলুন, আমি কি করেছি? আপনার শখ পরেও মেটাতে পারবেন। আপনি কি একটা নোংরা ভাষা ব্যবহার করলেন? তার উপযুক্ত কারণ দেখান। অর্ডার নাকি তোমার? অনেকটা তাই। ফাঁসেকের মতো মুখ ফুসকে ফট করে এমন কিছু বলে ফেলবেন যা আমার আত্মমর্যাদা ও চরিত্রকে আঘাত করবে। সেটা তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না ভাবি। উপযুক্ত ভিত্তিসহ ব্যাখ্যা করুন আপনার ভাষাটাকে। মাতারি কি, এবং সেটা আমি কিভাবে? মুখ বিকৃত করল মার্জিয়া। উকালতি ভালোই শিখেছ, হ্যাঁ? কথাবার্তা এমন বলো যেন গোটা দুনিয়াটাই তোমার আদালত। তুমি মাতারি কেমনে জানো না তুমি, না? আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায়, তখন দেখবা আমি তোমারও এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হিড় করে টেনে বের করে দিয়ে আসি। রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে। আমার মেয়েকে বের করবার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা। এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? না, তা তো জানাই নাই তোমার। এত রহস্য করো কেন, হ্যাঁ? মার্জিয়া চিটমিট করে উঠল, যেন সে অনেক কিছু বলতে চায়। অনেক কিছু আছে যা তার বলার আছে, কিন্তু বলার নয়। সে বরং তার বদলে আরো কর্কশ সুরে বলল, বলতে পারলে তো ভালোই হতো। বলতে পারি না তো আম্মা, আর না সইতে পারি। তবে এখন যা বলতেছি, আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে? তখন অন্তিক বাড়িতে ঢুকলো। ক্লান্ত, পরিশ্রান্ত, রক্তশূন্য, প্রাণহীন চেহারা। দেখলে মনে হয় গথিক হরর সিনেমায় দেখানো কোনো ভ্যাম্পায়ার বাস্তবে এসে অন্তিককে আক্রমণ করেছে এবং নিজের সমস্ত পিপাসা মিটিয়ে নিচ্ছে অন্তিকের প্রাণরস শুষে। সে আস্তে করে জিজ্ঞেস করল, কি ব্যাপার? কিসের চেঁচামেচি চলতেছে? রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে। মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায় কত বাপ? কি হয়, কিসের কথা কয়, কিছুর কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মানুষটা এমনি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আজ 3 দিন বাড়ি নাই। অন্তিক যেমন নীরব নিথর চরিত্র হিসেবে দৃশ্যপটে ঢুকেছিল, সেই ভাব বজায় রেখে ওভাবেই সে চুপচাপ নিজের কক্ষে চলে যায়, যেন তার কিছুই বলার নেই, কিছুই করার নেই। বিশেষত সে শুনতে চায় না স্ত্রীর অভিযোগ, শুনতে চায় না আব্বুর পরিস্থিতি। অন্তুর মনের বিরূপতা বাড়ে। সে ঘৃণাভরে দেখে হঠাৎই একদিন নিঃশব্দ কারণে মৃতপ্রায় কাপুরুষ বনে যাওয়া একমাত্র ভাইটাকে। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কাটছে এই বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্বস্তি ও বিবেকবোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। মার্জিয়া অকারণে চিৎকার চেঁচামেচি করে, কেন করে, কিসব বলে, কিছুই বোধগম্য হয় না। আর অন্তিক কিছু বলেই না। অন্তিক আমজাদ মাস্টারের যোগ্য ছেলে, যার লেখাপড়া, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদেটা পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তুর। আস্তে করে নিজের ঘরে চলে এলো। পেছনে রাবেয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল। ফিরে তাকালো না। অবলা মাতার, আব্বু বাসায় নেই, কুড়িগ্রাম গেছে। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবে না। অন্তু পড়ার টেবিলে বসলো। এখন আব্বু এসে বিছানায় বসলে তবে কিছু হতো। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়, ভার হচ্ছে মাথাটা। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাসের 2 নম্বর পর্ব। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।